বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব মোর্শেদ। আজকের ক্লাস নাম্বার হচ্ছে 4। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা সকলেই ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে বিষয়গুলি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রথমে আমরা যে টপিকটা ধরে 2-3 দিন ধরে যে কথা বলতেছি সেটা টপিকটার নাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। এই বাংলা সাহিত্যের ইতিহাসের আজকেই শেষ করে দেব, দিয়ে আমরা নতুন যে বই আমাদের মানে একাদশ শ্রেণীর সাহিত্য পাঠ যেটা, সে বইটাতে যে বইটা নিয়ে আমরা যে বইটা থেকে পড়ানো হবে, পরীক্ষা হবে, সেই বইটা নিয়ে কথা বলবো। সে বইটাতে যে টপিকগুলি আছে, যে আমার ভাগে যে টপিকগুলি পড়ছে সেই বিষয়গুলি নিয়ে আজকে কথা বলবো একটু। তো প্রথমে ছিল হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে প্রাচীন যুগ। তো প্রাচীন যুগটাতে কি নিদর্শন পাওয়া যায়, প্রাচীন যুগের মধ্যে কি ধরনের সাহিত্যকর্ম, কি ধরনের জীবন আচরণ ছিল, কত সালে আবিষ্কার হয়, কে আবিষ্কার করে, কীভাবে আবিষ্কার হয়, এগুলো বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম গত ক্লাসটাতে। তো আজকের ক্লাসটা হবে হচ্ছে প্রাচীন যুগ শেষ। আমরা জানি যুগ হচ্ছে 3টা: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই আধুনিক যুগ নিয়ে আমরা কথাবার্তা বলবো। মানে আমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট ইয়ারের যে পড়াশোনাগুলো, এটা হচ্ছে আধুনিক যুগ নিয়ে। তো তারপরেও যেহেতু ইতিহাস জানা দরকার, সাহিত্যটা কীভাবে আসলো সেটা জানা দরকার, এই জন্য এগুলো কথা বলতেছি। তো মধ্যযুগের সময়কাল হচ্ছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত। 1201 থেকে 1800 সাল পর্যন্ত মধ্যযুগ। এই মধ্যযুগের মধ্যেই একটা যুগ আছে যেটা হচ্ছে অন্ধকার যুগ। তো নাম শুনেই বোঝা যাচ্ছে অন্ধকার যুগ কথার অর্থই হচ্ছে যে এই সময়টাতে কোনো ধরনের সাহিত্যকর্ম বা কোনো ধরনের লিখিত নিদর্শন, লিখিত সাহিত্যকর্ম আমরা খুঁজে পাই না। এই জন্য ভাষাবিদগণ, গবেষকগণ এই সময়টাকে অন্ধকার যুগ বলছেন। মধ্যযুগের মধ্যেই একটা যুগ হচ্ছে, মধ্যযুগের সময়কালের মধ্যেই একটা যুগ হচ্ছে অন্ধকার যুগ। সে অন্ধকার যুগের সময়কালটা কত? 1201 থেকে 1350, অর্থাৎ 150 বছর। মধ্যযুগের শুরুর দিকে 150 বছর, এই সময়টাকে অন্ধকার যুগ বলা হচ্ছে। অন্ধকার যুগ বলা হচ্ছে এই কারণে যে সাহিত্যিক কোনো লিখিত নিদর্শন পাওয়া যায় না। এখন কথা হচ্ছে এই সাহিত্যিক নিদর্শন কেন পাওয়া যায় না? কি এমন সমস্যা তৈরি হলো যে এই সময়টাতে কোনো ধরনের সাহিত্যিক নিদর্শন পাওয়া যাচ্ছে না? এটার মূল কারণ হচ্ছে আমরা সকলে জানি 1204 খ্রিস্টাব্দের দিকে এই বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ বা বাংলা ভাষাভাষী যে অঞ্চলটা তৎকালীন সময়ে ছিল, সেই সময়টাতে মুসলমান শাসকদের আগমন ঘটে এই বাংলা অঞ্চলে 1204 খ্রিস্টাব্দের দিকে। এবং সেই মুসলিমরা আগমনের পর থেকেই এই অঞ্চলে অত্যাচার থেকে শুরু করে নানা ধরনের ব্যবসা বাণিজ্যের প্রভাব থেকে শুরু করে এই অঞ্চলের জনগণের জীবন অতিষ্ঠ হয়ে পড়ে, এবং তার প্রভাবটা ওই শাসকদের অত্যাচারের প্রভাবে তৎকালীন সময়ের আর্থসামাজিক অবস্থা থেকে শুরু করে সাহিত্যের উপর এর একটা প্রভাব পড়ে। এই সাহিত্যের উপর প্রভাব পড়ার কারণেই তৎকালীন সমাজে যারা জ্ঞান বিজ্ঞানের চর্চা করত, যারা সাহিত্য চর্চা করত, তারা কী করছিল? লেখাপড়া বন্ধ করে দিয়েছিল এবং দেশ ত্যাগ করতে বাধ্য হয়। এই কারণে এই 150 বছর, অর্থাৎ 1201 থেকে 1350, মধ্যযুগের প্রথম 150 বছর অন্ধকার হয়ে থাকে। অন্ধকার যুগ হিসেবে আখ্যায়িত করা হয় কোনো ধরনের সাহিত্যিক নিদর্শন না পাওয়ার কারণে। তবে এর মতভেদ আছে। অনেকেই মনে করেন যে না, একেবারেই যে পাওয়া যায় না তা না, সামান্য কিছু হলেও পাওয়া যায়। এই 150 বছর অন্ধকার যুগ এই পর্যন্ত শেষ। বছরের পরের অংশটাতে আমরা 1350 সালের পরবর্তীতে আমরা অনেক ধরনের মধ্যযুগীয় সাহিত্যিক নিদর্শন পাই। এই মধ্যযুগীয় সাহিত্যিক নিদর্শনগুলির মধ্যে অন্যতম একটা সাহিত্যিক নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তনের লেখক হচ্ছে বরচণ্ডী দাস। এটা ছাড়াও অনেক ধরনের সাহিত্যিক নিদর্শন মধ্যযুগে পাওয়া যায়, আপাতত না জানলেও চলবে।
কারণ শুধুমাত্র ইতিহাসটা জানানোর জন্য এই প্রাচীন যুগ এবং মধ্যযুগ এই দুটা বিষয় নিয়ে একটু কথা বললাম। এখন আজকের যে টপিক, মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা এই একটা বই দেখাই। এই বইটা আমার পুরাতন বই। এই বইটার মতোই একটা বই কিনতে পাওয়া যায়, তোমরা সকলে একটা বই কিনে নেবে, যে লেখা দেখা যাচ্ছে সাহিত্য পাঠ। এই বইটা একাদশ দ্বাদশ শ্রেণী। এই বইটা তোমরা বাজার থেকে কিনে নিবা। এটা এনসিটিভির বই বললেই হবে, এটা একটাই বই। বাংলা বই বললেই এই বইটাই দিবে, বাংলা ফার্স্ট পেপার। তো এর মধ্যে কয়েকটা টপিক আমার পড়ানোর কথা। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে অপরিচিতা, তারপরে হচ্ছে আমার পথ, তারপরে হচ্ছে গৃহ, আর একটা হচ্ছে 52 দিনগুলি। এই বিষয়গুলি আমার পড়ানোর বিষয়। আমি সামনের ক্লাসগুলিতে এই বিষয়গুলি নিয়ে ক্লাস নেব ইনশাল্লাহ। তো আজকের বিষয়টা হচ্ছে অপরিচিতা। অপরিচিতা লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই অপরিচিতাটা হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যে, মানে অপরিচিতা হচ্ছে ছোট গল্প। বাংলা সাহিত্যের মধ্যে এই ছোট গল্প হচ্ছে একেবারে আধুনিক শাখার মধ্যে একটা হচ্ছে ছোট গল্প। তো এই ছোট গল্পের লেখক ছোট গল্প হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বলা হয়ে থাকে ছোট গল্পের জনক ঘটায় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। তিনি এই ছোট গল্প রচনার মধ্যে দিয়ে আমাদের মাঝে নতুন একটা শাখার উন্মোচন করেন। এখন এই ছোট গল্পটা কী, বা ছোট গল্পের বৈশিষ্ট্য কী হওয়া উচিত, কী বিষয়, সে বিষয় সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই কবিতার মতো করে একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন আমাদের সামনে। তো আমরা সেই বিষয়টা, সেই কবিতাটা বা সেই সংজ্ঞা বলা যায়, মানে সংজ্ঞা বৈশিষ্ট্য এটা বলা যায়, এই জিনিসটা কেমন হবে সেটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলছেন, সেটা একটু বলি। সেটা হচ্ছে, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দূর চারটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। এরপরে আরও কয়েকটা লাইন আছে। তো যাই হোক, এই পর্যন্ত বললাম যে বোঝা গেল কি, যে ছোট গল্পের সংজ্ঞাটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই দিয়ে দিয়েছেন। তো এই ছোট গল্পের সংজ্ঞাটার মধ্যে বলতেছেন যে ছোট ছোট প্রাণ, ছোট ছোট ব্যথা, এই ছোট ছোট করে কথাবার্তা বলা হয় এই ছোট গল্পের মধ্যে। জীবনের দুঃখের কথা, ব্যথার কথা এখানে উল্লেখ থাকে। খুব সহজ সরলভাবেই বলা হচ্ছে, যে নিতান্ত সহজ সরল, খুবই সহজ সরলভাবে ছোট গল্পের মধ্যে জীবনের কথাগুলি লেখা থাকে। এখানে কোনো ঘটনার বর্ণনা থাকে না, ঘটনার ব্যাপকতা থাকে না, কোনো তত্ত্ব, কোনো উপদেশ থাকে না। হ্যাঁ, এখানে খুব সিম্পলি জীবনের বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন ব্যথা দুঃখ এগুলো নিয়ে কথাবার্তা বলা থাকে। এবং এই ছোট গল্প শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের মনের মধ্যে একটা রেশ থেকে যায়, মনে হবে যে এখনও বোধহয় গল্পটা শেষ হয়নি, আরও একটু অন্যভাবে যদি রবীন্দ্রনাথ ঠাকুর বা লেখক লিখত, তাহলে মনে হয় গল্পটা অন্যরকম হতে পারত। ফিনিশিংটা ঠিক থাকে না এখানে, মানে শেষ হওয়ার পরেও একটা রেশ থেকে যায় আমাদের মনের মধ্যে। এই জন্য বলতেছে যে অন্তরে অতৃপ্তি রবে, মানে পরেও মনে হবে যে আমি তৃপ্ত হলাম না, আরও একটু অন্যরকম হলে হয়তোবা ভালো হবে, এরকম একটা ধারণা থাকে ভিতরে। তা আমরা অপরিচিতা গল্প যদি আমি সুযোগ পাই পুরোটাই শেষ করার, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে তোমরা বুঝতে পারবা, বা তোমরা যদি কেউ পড়ে থাকো বাসার মধ্যে, তাহলেও বুঝতে পারবা যে গল্পটা শেষ হওয়ার পরেও কি জানি শেষ হয়নি, আরও যদি অন্যভাবে ফিনিশিং করতে পারতো রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে মনে হয় ভালো লাগতো। এরকম একটা ভিতরে অনুভূতি হয় আর কি। তো ছোট গল্প সম্পর্কে আমরা এই কবিতাটা মোটামুটি সকলেই জানি। তো তোমরা এই ছোট গল্পের সংজ্ঞাটা বিভিন্ন বইয়ে পেতে পারো, আমি বলে দিলাম আর কি তোমাদেরকে। ছোট গল্পটা মূল বৈশিষ্ট্য হচ্ছে অল্প কথায় নিজের জীবনের কথাবার্তা বলা থাকবে, কোনো বিষয় সম্পর্কে বলা থাকবে, কোনো ধরনের তেমন কোনো ঘটনার বর্ণনা থাকবে না, কোনো উপদেশ থাকবে না, কোনো তত্ত্ব থাকবে না, এবং শেষ হয়ে যাওয়ার পরেও একটা আমাদের মনে হবে যে বোধহয় শেষ হয়নি, কিছু একটা আরও সামনে হওয়া উচিত ছিল, এরকমের একটা অতৃপ্তি থাকবে আমাদের মনে। তো এই পর্যন্তই ছোট গল্পটা কি, এই পর্যন্তই থাকলো। এখন এই ছোট গল্পের মধ্যে আমি
যে ছোটো গল্পটা আমরা পড়বো সেটার নাম হচ্ছে অপরিচিতা। এই অপরিচিতা লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কেই আমাদের জানার কোনো কিছুই বাকি নেই, তারপরেও যেহেতু পড়াতে হবে ক্লাসে, তো এই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমি তোমাদের বইয়েই যা আছে সেই বিষয়গুলি একটু কথা বলবো। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা সকলেই জানি, উনি 1861 সালে 7ই মে জন্মগ্রহণ করেন জোড়াসাঁকো ঠাকুর পরিবারে, কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে, এটা আমরা সকলেই জানি। এখন যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, এনারা বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র বলা হয়, শ্রেষ্ঠ লেখক, শ্রেষ্ঠ কবি। তো তাদের ইংরেজি জন্মসালের পাশাপাশি বাংলা জন্মসালটাও আমাদের জানা উচিত। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মায়ের নাম হচ্ছে সারদা দেবী। এই বিশ্বকবি অভিধায় পাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সার্থক ছোট গল্পকার এবং শ্রেষ্ঠ শিল্পী হিসেবে আমাদের সামনে পরিচিত। তিনি 1284 বঙ্গাব্দে তার বয়স যখন মাত্র 16 বছর, তিনি ভিখারিণী গল্প রচনার মাধ্যমে, মানে ভিখারিণী ছোট গল্প রচনার মাধ্যমে ছোট গল্পে তার আত্মপ্রকাশ ঘটায়। অর্থাৎ পাওয়া গেল 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্প লেখার মাধ্যমে তিনি ছোট গল্পে আত্মপ্রকাশ ঘটান। এরপর থেকে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ 64 বছরে তিনি অখণ্ড গল্পগুচ্ছ সংকলিত 95টি ছোট গল্প রচনা করেছেন। অর্থাৎ পাওয়া গেল যে তার প্রথম ছোট গল্পের নাম এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কতটি ছোট গল্প রচনা করেন। তাহলে আমরা প্রথম পেলাম হচ্ছে যে 1284 বঙ্গাব্দে, মানে বাংলা সালে তার বয়স যখন 16 বছর, তিনি ভিখারিণী ছোট গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখা শুরু করেন। অর্থাৎ তাহলে প্রথম ছোট গল্প আমরা পেলাম হচ্ছে ভিখারিণী, এবং এরপরে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তার একটা গল্পগুচ্ছ নামে রবীন্দ্রনাথ ঠাকুরের বই আছে, সেই গল্পগুচ্ছটাতে 95টি ছোট গল্প রচনা করেন। তাহলে মোট ছোট গল্প হচ্ছে 95টি। এই গল্পগুচ্ছ বইটার বাইরেও তার ছোট গল্পের আরও বই আছে, সে বইগুলোর নাম হচ্ছে গল্পস্বল্প, লিপিকা। এই বইগুলি আছে গল্পস্বল্প, লিপিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প পেলাম, শেষ ছোট গল্প বইয়ের মধ্যে দেওয়া আছে। শেষ ছোট গল্পের নাম হচ্ছে মুসলমানির গল্প। তাহলে প্রথম ছোট গল্পের নাম হচ্ছে ভিখারিণী এবং শেষ ছোট গল্পের নাম হচ্ছে মুসলমানির গল্প। আর তারপরের অংশটাতে রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রচনার মোক্ষম সময়, মূল সময়টা ছিল তিনি যখন তার পারিবারিক দেখাশোনা, পারিবারিক জমিদারি তদারকি করার জন্য তিনি যখন কুষ্টিয়ার শিলাইদহে আসতেন। আমরা সকলে জানি কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুর তার পারিবারিক জমিদারি, তার বাবা তাকে পাঠিয়েছিল জমিদারি দেখাশোনা করার জন্য। বজরায় করে তিনি কলকাতা থেকে কুষ্টিয়া কুটিবাড়িতে আসতো জমিদারি দেখাশোনা করার জন্য। এবং এই সময়টাতেই তিনি যখন একেবারে সাধারণ মানুষের সাথে মেশার সুযোগ পায়। আমরা সকলে জানি জমিদার বংশের ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর, তারা খুব একটা সাধারণ মানুষের সাথে মিশতো না, যার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর যখন একদম সাধারণ মানুষের সাথে মেশার সুযোগ পেল কুষ্টিয়ার শিলাইদহে এসে, ঠিক সেই সময়টাতেই তিনি ছোট গল্প, মূলত ছোট গল্প লেখার মোক্ষম সময় ছিল তার এটি। এবং এই সময়টাতেই তিনি সোনার তরী কবিতার মূল যে কবিতাগুলি ছিল সেগুলোই লেখার সুযোগ পায়। তোমাদের বই এটা দেওয়া আছে। তবে এই তার সাহিত্যকর্ম ছোট গল্পের বাইরেও তিনি উপন্যাস লিখেন। ঔপন্যাসিক হিসেবে তার কয়েকটা উপন্যাসের নাম তোমার বইয়ে দেওয়া আছে, তোমাদের বইয়ে। সে উপন্যাসগুলি হচ্ছে চোখের বালি, গোরা, চতুরঙ্গ,
ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ, এগুলি। তাহলে উপন্যাসের নামও আমরা পেয়ে গেলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের নামও আমরা পেয়ে গেলাম। উপন্যাসগুলো কি কি? চোখের বালি, গোরা, চতুরঙ্গ, শেষের কবিতা এবং যোগাযোগ, এই কয়েকটা নাম দেয়া আছে। এই কয়েকটা নামই আপাতত জানো। এবং এরপরেও রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে নাটক, তিনি নাটক রচনার ক্ষেত্রেও তার রচিত নাটকগুলির মধ্যে এখানে উল্লেখযোগ্য কয়েকটি নাটকের নাম দেয়া আছে। উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে হচ্ছে রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী, এই নামগুলি এখানে দেয়া আছে। তাহলে আমরা ছোট গল্পের মধ্যে, যেহেতু আমাদের আলোচ্য বিষয়টাই হচ্ছে ছোট গল্প, অপরিচিতা, এবং এই ছোট গল্পের সংজ্ঞা পেলাম। ছোট গল্প রচনার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প রচনাটা কি সেটা পেলাম, সেটা হচ্ছে ভিখারিণী। এবং শেষ ছোট গল্প যেটা পেলাম সেটা হচ্ছে মুসলমানির গল্প। এবং এরপরে তার যে উপন্যাসগুলি আছে, উপন্যাসগুলির নাম পেলাম, নাটকের নাম পেলাম। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল এবং বাবা মার নাম ইত্যাদি আমরা পেলাম। এবং শেষে রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ মৃত্যু 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ তিনি জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে মৃত্যুবরণ করেন। এই পর্যন্ত ইনফরমেশন তোমাদের বইয়ে দেয়া আছে। তো আশা করি, যেহেতু লেখক পরিচিতি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এখান থেকে প্রশ্ন হয়, এখান থেকে এমসিকিউ আসে, সেজন্য এই যে রবীন্দ্রনাথ সম্পর্কে যতটুকু তথ্য এখানে দেয়া আছে তোমরা খুব ভালো করে পড়ে নিবে। আর সামনের যে ক্লাসগুলি হবে সে ক্লাসগুলি আমি নিজে রিডিং পড়ে তোমাদেরকে বুঝিয়ে বলবো। এখানে হয়তো কয়েকটা ক্লাস লাগবে, হয়তো 2-3টা ক্লাস লাগবে অপরিচিত গল্প শেষ করতে। অপরিচিত গল্প শেষ করার পরে আমরা নতুন আমার যে টপিকগুলি আছে সেই টপিকগুলির মধ্যে অন্য কোনো টপিকে আমরা চলে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আগামী ক্লাসগুলিতে আমরা অপরিচিত গল্প রিডিং পড়ার পরে আমরা বুঝাই বলার চেষ্টা করব। তার আগে অপরিচিত গল্পটা কী নিয়ে লেখা সেই বিষয়টা নিয়ে সামান্য একটু কথা বলে আজকের ক্লাস শেষ করব। সেটা হচ্ছে, অপরিচিত গল্পটা মূলত তৎকালীন সময় বলা ঠিক হবে না, এখনও বিষয়টা আছে যৌতুক প্রথা। এই যৌতুক প্রথা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আরও ছোট গল্প আছে। আমাদের সময় যেটা ছিল সেটা হচ্ছে হৈমন্তী। সেখানে এক ধরনের বিষয়টা ছিল যৌতুক, কিন্তু ভূমিকা ওখানে অন্য ধরনের ছিল, অন্য মানুষকে নিয়ে ছিল। আর এই অপরিচিত গল্পটাতে যৌতুক নিয়েই লেখা, কিন্তু এখানে মেয়েকে প্রতিবাদী রূপ হিসেবে, মেয়ে তার নিজে যে প্রতিবাদী হয়ে উঠতে পারে এই যৌতুকের বিরুদ্ধে বা সামাজিক এই ধরনের অসঙ্গতির বিরুদ্ধে, সেই বিষয়টাকে এখানে স্পষ্ট করা হয়েছে। মেয়েকে এখানে বড় করে দেখানো হয়েছে এই অপরিচিত গল্পের মধ্যে। তো গল্পটা অত্যন্ত মজাদার, আমার খুবই ভালো লাগবে পড়ার পরে। তোমরা যদি বাসায় কেউ পড়ে থাকো বা পড়তে চাও, পড়ে ফেলতে পারো। আগামী ক্লাসগুলিতে আমরা রিডিং পড়ে অপরিচিত গল্প শুরু করে দেবো ইনশাআল্লাহ। তো আপাতত লেখক পরিচিতিটাই তোমরা ভালো করে পড়ো। আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে।